এক বছরে কাজ হারিয়েছেন 20 ভাগ প্রবাসী কর্মী, গবেষণা সংস্থা সানেমের জরিপ। তিন দেশ থেকে আরো 3.5 লাখ টন চাল আমদানি করবে সরকার, মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন। অর্থ সংকটে এলএনজি আমদানিতে অনিশ্চয়তা, 5,300 কোটি টাকা ভর্তুকি চায় পেট্রোবাংলা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সভা থেকে আমরা ঘোষণা করতে চাই যে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে। বন্ধুগণ, এই সরকার খুব দুর্বল সরকার, এত দুর্বল যে তাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন আইন তৈরি করতে হয় নিজেদের রক্ষা করবার জন্য। এই যে একটা আইন তৈরি করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে ডিজিটাল নিরাপত্তা আইন। এই যে আপনারা মোবাইল করেন, ফেসবুক করেন না, এগুলোকে ওরা নিয়ন্ত্রণ করে, মনিটর করে, কে কোথায় কি বলে না বলে। ওগুলো তারা যন্ত্র নিয়ে আসছে ইসরায়েল থেকে আনছে, যেটা আমাদের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই। এটা আবার আল জাজিরা টেলিভিশন তারা এটাকে প্রচার করে দিয়েছে। দেখেছেন আপনারা সবাই, দেখেননি? কি ভয়াবহ প্রচার! সেই প্রচারে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন আগে আমাদের সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, আমরা সবসময় বলি ধর্মাবতার, ধর্মের অবতার, অর্থাৎ আল্লাহর পরেই বলা হয় যে বিচারক, সে সত্য কথা বলবে, সত্য কাজ করবে। তারা কি করেছে? তারা বলছে যে লেখালেখি করা ভালো, কিন্তু রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। আমার প্রশ্ন হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে কোনটাতে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়। লেখালেখি করলে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, সেই জন্য মোস্তাক আহমেদকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়। আর সেই জন্য কার্টুনিস্ট কিশোরকে তার সমস্ত শরীর রক্তাক্ত করা হয়, তার মাথার মধ্যে রক্তপাত হয়। বন্ধুগণ, সেখানে ইমেজ নষ্ট হয় না রাষ্ট্রে। আমরা যখন দেখি প্রায় 700-র মতো সাধারণ লেখক যারা নিরীহ, তারা এই লেখালেখি করার জন্য এই ডিজিটাল আইনে আটকা পড়ে আছেন, তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না। আমরা যখন দেখি যে আমেরিকাতে 10 জন সিনেটর তারা সিনেটে চিঠি দিচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন নেই, বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, বাংলাদেশে বিনা বিচারে মানুষকে আটক রাখা হয়, মানবাধিকার লঙ্ঘন করা হয় চরমভাবে, তখন ইমেজ নষ্ট হয় না? যখন 7 শক্তি মানবাধিকার প্রতিষ্ঠান তারা চিঠি দেয়, স্টেটমেন্ট দেয় যে বাংলাদেশে মানুষের মানবাধিকার নেই, লঙ্ঘিত হচ্ছে, মানুষকে অন্যায়ভাবে এখানে হয়রানি নিপীড়ন করা হচ্ছে। গেল বছর মার্চ থেকে ডিসেম্বর সময় করোনার কারণে 20% প্রবাসী কাজ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের। এদের মধ্যে দেশে ফিরে এসেছেন 5 ভাগ। 273 জন প্রবাসীর উপর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের জরিপে উঠে এসেছে এসব তথ্য। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও দেশের বাইরে থাকা বাংলাদেশিরা টাকা পাঠিয়েছেন, যার কারণে রেকর্ড হয়েছে রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে। কিন্তু প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনার প্রভাবে, যার পরিসংখ্যান উঠে এসেছে গবেষণা সংস্থা সানেমের জরিপে। 273 জন প্রবাসীর ওপর জরিপ করে সানেম বলছে 20 ভাগই তাদের কাজ হারিয়েছেন করোনার কারণে। এদের মধ্যে 34 ভাগের বেশি মালয়েশিয়াতে কর্মরত ছিলেন। সৌদি আরব, ওমান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ফর্মাল চ্যানেল রেমিটেন্স আসলে তার ইউজ প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হতে পারে, বরং বেটার ইউজের একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। রেমিটার্স যারা, তারা কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তারা সেভাবে দেখেন না যখন তারা টাকা পাঠান। প্রবাসী আয় প্রবৃদ্ধি ধরে রাখার জন্য এখনই অভিবাসন নীতি নিয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি বৈধ পথে আসা প্রবাসী আয়ের সুফল পেতে সুনির্দিষ্ট বিনিয়োগের মাধ্যম তৈরি করার পরামর্শ তাদের। এটা আমাদের রিজার্ভ বুস্টিং সাহায্য করেছে, আমাদের লিকুইডিটি ইনজেকশন করেছে অর্থনীতিতে। সেই দিক থেকে ইট ইজ ইম্পর্টেন্ট, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড এই রেমিটেন্সটা কি, এটা আসলে কতখানি দ্য ট্রেডিশনাল রেমিটেন্স। ইনভেস্টমেন্টের জায়গাটা যে আমরা পাচ্ছি, স্মল বাট ফ্রিকুয়েন্ট রেমিটারকে কোনো রকম কি বলবো ইনসেন্টিভ দেয়া হয় না, এবং সেই জায়গাটায় যে 2% প্রণোদনা দেয়া হয়েছিল, এইটা কিন্তু খুব ভালো একটা ছিল, কিন্তু আমি শুনতে পাচ্ছি সেটাও বন্ধ করে দেওয়া হবে। জরিপে উঠে এসেছে করোনায় 61 ভাগের বেশি কর্মীর বেতন কমেছে। এছাড়া এ সময় কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 20 ভাগ মানুষ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে চালের মজুদ বাড়াতে সপ্তাহের ব্যবধানে আরও 3.5 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে চাল আমদানি করা হবে। বুধবার এই প্রকল্প অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। পাশাপাশি স্পট মার্কেটের 2টি কোম্পানি থেকে 523 কোটি টাকায় 627 কোটি ঘনফুট এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। সভা শেষে অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, 1.5 লাখ টন করে চাল আসবে ভারত ও থাইল্যান্ড থেকে, বাকি 50,000 টন চাল আনা হবে ভিয়েতনাম থেকে। এর আগে গত 3 মার্চ 5.5 লাখ টন চাল আমদানিতে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিভিন্ন সোর্স থেকে আমরা প্রকিউর করার চেষ্টা করছি। এই কারণে যদি এক জায়গায় ফেল করে, তাহলে ইন দ্যাট কেস আমাদের উপরে সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণেই আমরা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য এইভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা কেনার ব্যবস্থা করেছি। এলএনজি আমদানির জন্য পর্যাপ্ত টাকা নেই পেট্রো বাংলার কাছে। এবছরের খরচ মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে 5,300 কোটি টাকা চেয়েছে সংস্থাটি। সময় মতো টাকা না পেলে এপ্রিল থেকে ব্যাহত হতে পারে এলএনজি আমদানি। এতে কমবে গ্যাসের সরবরাহ, ফলে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ার শঙ্কায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গ্যাস সরবরাহে অনিশ্চয়তার জন্য সরকারের ভুল নীতিকে দুষছেন বিশ্লেষকরা। দেশে গ্যাসের চাহিদা মেটাতে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করছে সরকার। 2018 সালের 18 আগস্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এলএনজি। পেট্রোবাংলার তথ্য বলছে, আমদানি করা এই গ্যাস ভর্তুকি দিয়ে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে তারা। বর্তমানে 26 টাকা 8 পয়সায় প্রতি ঘনফুট গ্যাস কিনে এনে মাত্র 9 টাকা 70 পয়সায় বিক্রি করছে পেট্রোবাংলা। ফলে আড়াই বছরে 8,712 কোটি টাকা ভর্তুকি গুনতে হয়েছে সরকারি সংস্থাটিকে। ভর্তুকি মেটাতে অর্থ মন্ত্রণালয় দিয়েছে 7,400 কোটি টাকা ঋণ। আমদানি খরচ মেটাতে গত মাস পর্যন্ত জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে 1,312 কোটি টাকা ধার নিতে হয়েছে পেট্রোবাংলাকে। সংস্থাটি বলছে, এবছরের চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করলে তাদের ঘাটতি হবে 5,300 কোটি টাকা। তবে এজন্য টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো পেট্রোবাংলার আবেদন ঝুলে আছে। এতে ব্যাহত হতে পারে এলএনজি আমদানি। আমরা সরাসরি এলএনজির মতো উচ্চ মূল্যে চলে গেছি। এটা একটা বড় রকমের ভুল নীতি বলে আমি মনে করি। এই ভর্তুকি বাড়বে এবং ক্রমাগতভাবে এটা দিতে হবে। এদিকে এপ্রিল ও মে মাসে শুষ্ক মৌসুম আর রোজার কারণে বাড়বে বিদ্যুতের চাহিদা। এ সময় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন পিডিবির গ্যাস লাগবে 150 কোটি ঘনফুট, এখন পাচ্ছে 130 কোটি ঘনফুট। এ অবস্থায় বাড়তি গ্যাসের সরবরাহ নিশ্চিতের দাবি পিডিবির। গ্যাসের সাপ্লাই কমে গেলে আমাদের যে রিজার্ভ 1000 মেগাওয়াট ডিজেল চালিত পাওয়ার স্টেশন আছে, এগুলো সহায়তা নিতে হবে। সেক্ষেত্রেও খরচ কিছুটা বাড়বে। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে সর্বোচ্চ খরচ 4 টাকা। সরকারি কেন্দ্রগুলোতে যা মাত্র 2 টাকা 30 থেকে 50 পয়সা। অথচ ফার্নেস তেলে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে খরচ 8 থেকে 9 টাকা। ডিজেল চালিত কেন্দ্রে যা 20 থেকে 22 টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বাড়াতে $12 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ অবকাঠামো তৈরি ও আধুনিকায়নের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। এ অর্থ দিয়ে 1,15,000 হেক্টর জমিতে সেচ ব্যবস্থা উন্নত করা হবে। এতে বন্যার কারণে ফসলের ক্ষতি 60% কমবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা 1,70,000 দরিদ্রের আয় বাড়াতে এই প্রকল্প সহায়ক হবে বলে আশা বিশ্বব্যাংকের। এ প্রকল্প দিয়ে মাছ চাষিদের প্রায় 40% এবং ধান চাষিদের প্রায় 7.5% উৎপাদন বাড়ানো সম্ভব বলছে বিশ্বব্যাংক। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুবিধায় সৎ করদাতাদের নিরুৎসাহিত করছে, আর এতে রাজস্ব আয় কমছে বলে মনে করেন বিশ্লেষকরা। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধি আগামীতে সুবিধা তুলে নেওয়ার দাবি জানান। করোনার কারণে ক্ষতির মুখে পড়ে ছোট বড় অনেক শিল্প প্রতিষ্ঠান। এ ক্ষতি থেকে উত্তরণে 2020-21 অর্থবছরে কর্পোরেট কর হার কমিয়ে আনে সরকার। পুঁজিবাজারে নেই এমন প্রতিষ্ঠানের কর হার 35% থেকে কমিয়ে 32.5% করা হয়। প্রাক বাজেট আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানায়, করোনার এই সময় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান সমানভাবে এগোচ্ছে না। এজন্য করমুক্ত আয়সীমা সমন্বয়ের বিষয়ে আবারও বিবেচনার পরামর্শ সংস্থাটির। একই সাথে কর্পোরেট করের ক্ষেত্রেও ছাড় দেওয়া প্রয়োজন। বাজেটে সংশোধন করলে হয়তো এখান থেকে কিছুটা আমরা রেভিনিউ আসার সুযোগটা দেখতে পারি, বিকজ এই জিনিসটা তো ফার্স্ট অফ অল হাই ইনকাম আর্নারদের উপর যদি ট্যাক্স বার্ডেনটা কমে আসে, এটা কিন্তু আসলে ট্যাক্স জাস্টিসের কিছুটা এগেনস্টে যায়। যারা ইটিন হোল্ডার কিন্তু ট্যাক্স পে করেন না, তাদেরকে পার্টিকুলারলি পার্সু করার একটা ইনিশিয়েটিভ বা মেকানিজম নেওয়া যায় কিনা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে অনলাইন ব্যবসা বাড়লেও এই খাত থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না, তাই আদায় বাড়াতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমি একটা টিম করে দিয়েছি এই ই-কমার্সকে অ্যাড্রেস করার জন্য, বোথ ফ্রম ভ্যাট সাইড থেকে এবং ইনকাম ট্যাক্স সাইড থেকে ই-কমার্স, কারণ এটা সামনের দিকে আরও বৃদ্ধি পাবে, অবভিয়াসলি আরও সাইজটা আরও অনেক বড় হবে। সো এটাকে আমাদের এখন থেকে অ্যাড্রেস করার জন্য স্বল্পোন্নত দেশ থেকে বেরোনোর পর অন্য দেশকেও শুল্ক সুবিধা দিতে হবে। এক্ষেত্রে শুল্ক বাবদ রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। তাই ভবিষ্যতে এ বিষয়ে এনবিআরকে বিবেচনায় রাখার তাগিদ তাদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়ায় ফেব্রুয়ারি মাসে দেশে কিছুটা বেড়েছে মূল্যস্ফীতির হার। গেল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 0.3 বেড়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.32%। জানুয়ারি মাসে যা ছিল 5.02%। বুধবার পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। বিবিএস এর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি বেড়েছে। গেল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.42%, যা জানুয়ারিতে ছিল 5.23%। পাশাপাশি খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে 5.17%। এছাড়াও গ্রামাঞ্চলেও সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.33%। প্রতি ভরিতে 2,041 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে 69,109 টাকায়। এ নিয়ে চলতি বছরে 3 দফায় স্বর্ণের দাম কমালো 5,540 টাকা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি 21 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 65,959 টাকা এবং 18 ক্যারেটের দাম 57,211 টাকা। এছাড়া সনাতন পদ্ধতি স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি 46,889 টাকা। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে অচল অবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রতি ভরিতে 1,500 টাকা কমিয়েছিল বাজুস। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে লেনদেন কমেছে 163,65,00,000 টাকা, যা পাশাপাশি দর হারিয়েছে প্রায় 50 ভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসই এক্স সূচক 27.71 পয়েন্ট কমে অবস্থান করছে 5,563 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 879,73,00,000 টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 351টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 64টির, কমেছে 173টির এবং অপরিবর্তিত আছে 114টি শেয়ার। সবচেয়ে বেশি লেনদেনের তালিকা এবং দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে লুব্রেভ বাংলাদেশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 83.05 পয়েন্ট। লেনদেন হয়েছে 63,94,00,000 টাকার শেয়ার।
শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। করোনার 1 বছরে কাজ হারিয়েছেন 20 ভাগ প্রবাসী কর্মী, গবেষণা সংস্থা সানেমের জরিপ। 3 দেশ থেকে আরও 3.5 লাখ টন চাল আমদানি করবে সরকার, মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন। অর্থ সংকটে এলএনজি আমদানিতে অনিশ্চয়তা, 5,300 কোটি টাকা ভর্তুকি চায় পেট্রোবাংলা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।